Hey friends and family, welcome back to my new lesson. আর আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের যে ভর্তি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়ে গেল তার ইংলিশ কোশ্চেন সলভ করব। আর আজকে আমরা ইংলিশ কোশ্চেন সলভ করার পাশাপাশি জানিয়ে দেব যে আমাদের এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট থেকে কত মার্ক পেলে আমাদের চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু এবার আমাদের ইংলিশ, বাংলা এবং জিকে কোশ্চেনটা একটু মোটামুটি সহজ হয়েছে, আর যার কারণে আমাদের গত বছরের চাইতে এই বছরে আমাদের কাট মার্ক বেশি পেতে হবে। সো এই যে আমাদের প্রত্যেকটা বিষয় আমরা বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করা যাক। তো আমি প্রথমেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে যে পরীক্ষাটা হলো বি ইউনিটের যে কোশ্চেনগুলো হয়েছে আমি কিছু অ্যানসার সব বিশ্লেষণ করতেছি। দেখো আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল যে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পেস। এখানে আমাদের আছে ফিগার অফ স্পেস। এটা আমাদের একটা লিটারেচার চার্ট থেকে এসেছে যে এ ট্রিপল বিউটি, একটা ভয়ানক সুন্দর। আমরা যারা সাহিত্য থেকে পড়ছি যে বিষয়গুলো যে আইরনি কাকে বলা হয়, মেটাফর কাকে বলা হয়, অক্সিমোরন কাকে বলা হয়, যারা পড়ছে বিষয়গুলো তারা অনায়াসই পারবে এটা। এখানে আমাদের অ্যানসার হবে এ নাম্বার, অক্সিমোরন হবে। দ্বিতীয় প্রশ্ন দেখো আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। আমাদের সেন্টেন্সের পাঁচ প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। একদম বেসিক লেভেলের কোশ্চেন পড়ছে এগুলো। যাদের বেসিকটি ক্লিয়ার আছে তারা এই কোশ্চেনটা অবশ্যই অনায়াসই পেরে গেছে। দেখো এখানে বলছে যেটা ইন মাই ওপিনিয়ন, তাহলে আমার মত অনুসারে তো অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স একটা। প্রথম বলছে ইম্পারেটিভ, ইম্পারেটিভ হবে না, ইন্টারোগেটিভ হবে না, স্কিমেটিভ হবে না, বাকি আছে কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এখানে আমাদের অনেকে বলতে পারে যে আমাদের কোশ্চেনে বা আমাদের অপশনে অ্যাসার্টিভ সেন্টেন্স অপশন নাই অ্যাসার্টিভ। তোমরা কি জানো যে অ্যাসার্টিভ মানে কি? বর্ণনামূলক, বিবৃতিমূলক। আমরা জানি যে অ্যাসার্টিভ মানে কি? বিবৃতিমূলক, বর্ণনা করা বোঝায় যেটা, তাই না? ডিক্লারেশন। তাহলে এখানে অ্যাসার্টিভ একটা নাম আছে, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম আছে, সেটা বলা হয় ডিক্লারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, সিনোনিম বলা যায় অ্যাসার্টিভ। সেখানে অ্যানসার হবে কোনটা? বি। থার্ড যে কথা বলছি এখানে which word is misplaced, অর্থাৎ কোন এখানে ভুল আছে, স্পেলিং কোনো ভুল আছে এখানে। এখানে এ ঠিক আছে, রিসিভ এ সি টি সব ঠিক আছে, ভুল আছে বি নম্বরে। এটা সঠিক যে বানানটা হবে সেটা দেখো। সঠিক বানানটা হবে হচ্ছে আর ই সি ই আই টি টি, রিসিভ হচ্ছে রশিদ। এটা হচ্ছে আমাদের সঠিক বানান। সো আমাদের এখানে आंसर হচ্ছে কোনটা? বি। এটা আমাদের ভুল আছে এটা। এরপর দেখো কি বলছে which of the following sentence has an interjection। এখানে আমরা যে parts of speech noun, pronoun, adjective, verb and verb, সো এখান থেকে যে interjection কোনটা আমাদের হতে পারে। সো আমরা জানি interjection বলতে কি একটা আমাদের আবেগ বা আমাদের অনুভূতি, একটা বিষয় কিছু কিছু বোঝাবে। সো এখানে দেখতে পাচ্ছি আমরা বি তো হবে না, বি অ্যাসার্টিভ আছে, সি হবে না, টি তো ইন্টারোগেটিভ আছে, হবে না এটা। সো আমাদের এখানে आंसर হবে এ নম্বর। হ্যাঁ, এখন বলতে পারো যে এখানে ওয়েল দেওয়া আছে, কিন্তু ওয়েল এর পরে আমাদের একটা কমা দেওয়া আছে। আর আমরা যদি সাধারণত যে ইন্টারজেকশন যে সেন্টেন্স হয় সেখানে একটা বিস্ময়সূচক মার্ক দেওয়া থাকে, কিন্তু না, এটা সবকিছু থাকবে না। এখান থেকে বুঝে নিতে হবে। দেখো কি বলছে, ওয়েল ইট ইজ টাইম টু সে গুড বাই। খুব ভালো, এটাই শেষ করে দেওয়া বা এটাই বাই বলে দেওয়ার সময়, এটা এই একটা আবেগ বা এরকম কিছু বোঝাচ্ছে। সো দ্যাটস ওয়াই এখানে আমাদের आंसर হবে এ নাম্বারটা। এবার দেখো পাঁচ নাম্বার কি বলছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আমাদের কোনটা সঠিক বাক্য সেটা বের করতে হবে। ফার্স্ট অফ অল আমরা এই নাম্বার দেখি, আই গো টু পেয়ার। এখানে টু থাকলে পেয়ার দিতে হবে। এখানে পেয়ারে এস দেয়নি, সো আমরা প্রথমে ভুল এটা। আর এখানে টু এখানে দেওয়া আছে, টু দেওয়া আছে, তারপর পেয়ার দেওয়া আছে। না, এখানে আমাদের পেয়ারস হতো, তাহলে আমাদের এই নাম্বারটা ফুল। বি নাম্বার কি বলছে, ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইস। অ্যাডভাইস শব্দটা, অ্যাডভাইস শব্দের একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস যুক্ত করা যাবে না, কখনো যেহেতু পূর্বরা করা যাবে না। এখানে এস যুক্ত করতে, দ্যাটস হোয়াই এইটা ভুল আমাদের এটা। সি বলতে পারে যে আই রিড পোয়েট্রি অ্যাবাউট দ্য হর্স। আমি একটি কবিতা পড়েছি ঘোড়া সম্পর্কে। এটা হতে পারে। আমরা গুটি নাম্বার দেখি, হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ারস মোস্ট ফেমাস ওয়ার্ক। সো এখানে ডি নাম্বারটা অর্থ বা গ্রামাটিক্যাল শব্দ থেকে ডি নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। সো এখানে আমাদের आंसर হবে ডি। সিক্স নাম্বার দেখো, সিক্স নাম্বার বলছে এটা হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এনসিয়েন্ট। মানে এখানে আমাদের বলছে যে এইটা আমাদের কোনটা অ্যান্টোনিম বিপরীত শব্দ হবে যেটা। আচ্ছা, আমরা জানি এনসিয়েন্ট মানে প্রাচীন বা অনেক আগের কিছু বোঝাবে, পুরাতন কিছু বোঝাবে বা স্থায়ী কিছু বোঝাবে। তাহলে এটার আমাদের বিপরীত কি হবে? এ নাম্বার হবে কন্টেম্পোরারি, মানে ক্ষণস্থায়ী, স্বাভাবিক অবস্থা, ক্ষণস্থায়ী অথবা সমসাময়িক যেটা বোঝানো হয়। সেখানে আমাদের 6 নাম্বার आंसर হবে হচ্ছে এ নাম্বার। তারপর 7 নাম্বারটা আমরা একটা ইজি কোশ্চেন বলছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সাইকেলিং ইজ এ গুড এক্সারসাইজ। আমরা জানি যে আমরা একটা বাক্যকে ভার্ব দ্বারা শুরু করতে চাই, তাহলে আমরা কি করতে পারবো, আমরা ওটাকে আমরা জিরান অথবা ইনফিনিটিভ করতে পারবো। ওই যে ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ,
জাস্ট এখানে ওয়াকিংটা পড়া দিয়ে এখানে সাইকেলিং দিয়েছে। সো এখানে প্রথমটা ফুল হবে, দ্বিতীয় ফুল, থার্ড ফুল। এখানে আমাদের অ্যানসার হবে ডি, টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ। এটা আমাদের ইনফিনিট দ্বারা অ্যান্সার করা হয়েছে। এরপর দেখো বলছে চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব। আমরা জানি সাধারণত আমরা যখন একটা আমাদের সিম্পল একটা নিয়ম আছে, যদি দেখো আমরা যে সাধারণত কোনো শব্দ শেষে এল ওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তো এইটাকেও ফলো করে দেখো, এখানে মাত্র শুধুমাত্র একটা শব্দের ক্ষেত্রে এল ওয়াই আছে, সেখানে অ্যানসার হবে কোনটা? এ নাম্বার হবে। কারণ আমরা চারটা অপশনের মধ্যে শুধুমাত্র এ নম্বরে এল ওয়াই আছে, বাকিগুলো তো সি আছে, এখানে ভার্ব আছে, এটা বাকি অন্য কিছু আছে। আচ্ছা 9 নম্বর দেখো কি বলছে, এটা চুজ দ্য কারেক্ট অপশন। চারটি বাক্য দেওয়া আছে, কোন বাক্যটা সঠিক হবে। আমরা প্রথমটা দেখি যে হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। বলছে খাদ্য পূর্ণিমার লাইফস্টাইলের একটা প্রভাব বিস্তার করেছে। তাহলে এখানে হাউ ডাজ দ্য ফুড থেকে ডাজ আছে, আমাদের একটা অক্সিলারি ভার্ব, সো আমাদের একটা প্রিন্সিপাল ভার্ব লাগবে এফেক্ট, এটা আমাদের প্রিন্সিপাল ভার্ব রয়েছে। সো দ্যাটস আমাদের অ্যান্সার হবে 9 এর নাম্বারটা। আমাদের অ্যান্সার হবে 9 এর নাম্বার। এবার দেখো 10 নম্বর বলছে হোয়াট ইজ এ সিনোনিম অফ এনিমোসিটি, মানে এখানে বলছে যে একটা সিনোনিম কি হবে। আর আমরা জানি এনিমোসিটি হচ্ছে শত্রুতা করা, শত্রুতা ভাব মানে শত্রু এরকম যাবে। তাহলে শত্রুর ইংলিশ কোনটা হচ্ছে, এখানে হারমোনিক হবে না, হ্যাঁ বি নাম্বার আনসার হবে। এরপর দেখো আমাদের 11 নম্বর যেটা বলছে হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড। তাহলে ডাজ এখানে একটা অক্সিলারি ভার্ব, সো আমাদের এখানে মেইন ভার্ব লাগবে এখানে এটা। সো এখানে আমাদের মেইন হচ্ছে ডিফার, হ্যাঁ তাহলে এখানে আমাদের হচ্ছে মেইন হচ্ছে ডিফার, আমাদের 11 এর आंसर হবে বি, ডিফার। এরপর দেখো 12 নম্বর কথা বলছে she was selected from dash 400 competitors, মানে এখানে আমাদের বলছে যে 400 জন এখানে প্রতিযোগিতা ছিল, এখানে এখানে আমাদের বলছে এখানে 400 জন প্রতিযোগী ছিল, তার মাঝখানে সে সিলেক্টেড হয়েছে। তাহলে যখন আমাদের এখানে অ্যামং আছে, বিটুইন আছে, নিয়ার আছে, সো আমরা প্রথমে কি অ্যামং কোথায় ইউজ হয়, যখন অনেকের মাঝে কিছু বুঝাবে, প্রিপোজিশন আমরা করছি, যখন অনেকের মাঝে কিছু বুঝাবে তখন অ্যামং হবে, আর যখন দুইয়ের মাঝে বুঝাবে বিটুইন হবে। সো এখানে কিন্তু 400 অধিক অনেক জন বুঝাইছে, দ্যাটস ওয়াই এখানে আমাদের आंसर হবে এ নাম্বার অ্যামং। এরপর দেখো 13 কি বলছে ফর মাইসেলফ আই চুজ দা সিম্পলেস্ট ডিশ অন দা মেনু। এখানে বলছে যে আমি আমার জন্য সবচেয়ে যেটা একদম সস্তা খাবার সেটা আমি চয়েস করেছিলাম। তাহলে এখানে দেখো এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, এটা একটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। সো এখানে আমাদের আমরা এটা কনজাংশন লাগবে, সো এখানে आंसर হবে সি। তাহলে ফর মাইসেলফ আই চুজ দা সিম্পলেস্ট ডিশ অন দা মেনু এন্ড দ্যাট ওয়াজ এ মাটন চপ। সো এখানে আমাদের একটা মাত্র কনজাংশন লাগবে, দুটো আছে ফাইনাইট ফর্ম, সো এখানে আমাদের সব দিক থেকে आंसर হবে সি। এবার দেখো 14 নম্বর কি বলছে হাউ মেনি টাইমস, তোমরা পারা কথা তোমাদের এই ফর্মুলা কোড করেছো, ট্রান্সলেশন করেছো, যে কোনো কক্সবাজার গিয়েছো কিনা, খুলনায় গিয়েছো কিনা, যে হাউ মেনি টাইমস অথবা হ্যাভ ইউ বিফোর, যদি হ্যাভ হবে এটা তোমরা সব পারবা এটা। সো হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন অ্যাব্রড, সো এখানে আমাদের आंसर হচ্ছে এ নাম্বার হ্যাভ। লাস্ট ওয়ান ইজ দ্যাট, আমাদের যেটা সর্বশেষ কোশ্চেন ইংলিশের ক্ষেত্রে সেটা হচ্ছে যে she has been the principal of the school, she has been the principal of the school dash the last 5 years, এখানে tutoring for 2 since। আমরা since এবং for এর একটা সূত্র পড়েছিলাম, যে সূত্রটা এরকম ছিল যে since কোথায় হবে, for কোথায় হবে। আমাদের এখানে প্রিপোজিশন একটা ছিল since, একটা ছিল for। আমরা for সেখানে ইউজ করব ডিউরেশন বুঝাবে, একটা কাজ কত সময় ধরে করতেছে, যখন ডিউরেশন বুঝাবে তখন আমরা এখানে for ইউজ করব। আর যখন কাজটা শুরু হবে, স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ কাজটা শুরু হবে কখন, যে শুরুর সময়কে নির্দেশ করা হয় তাহলে সেখানে হবে সিন্স হবে, আর কাজটা কত সময় ধরে হচ্ছে যদি সেটাকে বোঝানো হয় তাহলে সেখানে ফর হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমি যদি বলি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, it has been raining dash morning। এখানে দেখো আমি অপশন দিলাম হচ্ছে ফর দিলাম একটা, আর একটা সেন্স দিলাম। এখানে বলছে দেখো it has been raining dash morning, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃষ্টি কখন শুরু হয়েছে, কাজটা যখন শুরু হয়েছে আমাদের স্টার্টিং টাইমটাকে বোঝাচ্ছে, দ্যাটস এর নাম কি হবে, সেন্স হবে। it has been raining since morning। এখন যদি আমি এই ব্যাপারে এইভাবে লিখি, আমি এখানে মর্নিং না দিয়ে এবার এইভাবে বলি it has been raining dash 3 hours। আমি এখন লিখলাম যে it has been raining dash 3 hours, তাহলে এখানে আমার অপশনে কি হবে,
এখানে বলছে যে ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 3 আওয়ার্স, অর্থাৎ এখানে বলছে যে 3 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। এখানে কিন্তু বলা হয়নি যে বৃষ্টি কখন শুরু হয়েছে, এখানে বলা হচ্ছে যে বৃষ্টি 3 ঘন্টা যাবত হচ্ছে, একটা ডিউরেশন বলছে, কত সময় ধরে কাজটা হচ্ছে, এটা ব্যক্তিকাল বলছে, দ্যাটস এখানে ফর হবে। সো সেম কোশ্চেন এখানে ছিল, দেখো যে she has been the principal of the school, সে এই স্কুলের প্রিন্সিপালের কথা বলছিল কত বছর ধরে, the last 5 years, সে গত 5 বছর থেকে এই স্কুল প্রিন্সিপাল। সো এখানে যে লাস্ট 5 ইয়ার্স মানে একটা কত সময় ধরে ডিউরেশন বোঝানো হয়েছে, সেখানে ফর হবে। এখানে বলা হয় নিজস্ব কখন থেকে প্রিন্সিপাল দায়িত্ব পালন করা শুরু করছে, এটা বলা হয়নি, এটা বলছে যে সে 5 বছর যাবত প্রিন্সিপাল দায়িত্বে রয়েছে, অর্থাৎ সময়কালকে বোঝানো হয়েছে, ডিউরেশনকে বোঝানো হয়েছে, দ্যাটস এখানে ফর হবে। সো ওভারঅল আজকের এই কোশ্চেনটা অনেক সহজ ছিল, আমাদের ইংলিশের কোশ্চেন অনেক সহজ ছিল, মোটামুটি বাংলা কোশ্চেনটা সহজ ছিল, আমি বাংলা অ্যান্সার না দিলাম। আর এখানে কাঠমান্ডুর যে বিষয়টা, আমাদের কাঠমান্ডু কত লাগতে পারে, গত বছর যে কাঠমান্ডু ছিল তার থেকে একটু বেশি লাগবে, এটা আপাতত বুঝতে পারা যাচ্ছে সবার কাছ থেকে যে অপিনিয়ন পেলাম আমি, বা প্রত্যেকটা স্টুডেন্ট ফিডব্যাক দিচ্ছে যারা কিরকম পরীক্ষা দিয়েছে, তো সেখান থেকে একটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে এবার আমাদের মোটামুটি একটু বেশি মার্ক পেতে হবে। তবে গত বছর খুব একটা বেশি এমনটা না, অত কিছু নেই, তবে এবার যদি কোশ্চেন একটু তুলনামূলক সোজা হয়েছে, সোজা বলতে কি আমাদের তবে আমাদের কোশ্চেন একটু তুলনামূলক সহজ হয়েছে, সহজ বলতে কি আমাদের ইংলিশটা মোটামুটি সহজ ছিল, বাংলাও কিছু সহজ ছিল, যেখানে একটু কঠিন একটু সহজ যেটা মিক্সড হয়েছে, একটা মানসম্মত কোশ্চেন আমরা পেয়েছি আজকে। সো আশা করতেছি তোমরা যারা পরীক্ষা দিয়েছো ইংলিশের যে বিষয়টা, আশা করি সবাই ভালো করে করতে পারছো, কারণ অনেকগুলো বেসিক থেকে এসেছিল। সো এই ছিল আজকের আলোচনা, সো এই ছিল আজকে আমাদের ক্লাস। যদি আমাদের ক্লাসটি ভালো লাগে, আমাদের সার্ভিস ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক দিও। So, now I will come back with the next show that is to be still with happiness. Happy good day.